অন্নপূর্ণা সার্কিট হল নেপালের পর্বতশ্রেণীর মধ্যে একটি ট্রেক। মোটর পরিবহন কোথাও ব্যবহৃত হয়, ট্রেক কোথায় শেষ হয় তার উপর নির্ভর করে। পথের মোট দৈর্ঘ্য 160 থেকে 230 কিমি এর মধ্যে পরিবর্তিত হয়। এই ট্রেকটি দুটি ভিন্ন নদীর উপত্যকা অতিক্রম করে। পথটি তিব্বতীয় মালভূমি প্রান্তে পৌঁছে থোরংলা পাস 5416 মিটার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। বেশিরভাগ ট্রেকাররা ঘড়ির কাঁটার বিপরীতে রুটটি হাইক করেন, কারণ এইভাবে দৈনিক উচ্চতা বৃদ্ধি ধীর হয় এবং উচ্চ থোরংলা পাস অতিক্রম করা সহজ এবং নিরাপদ। কাছাকাছি দেখা পাহাড়ি দৃশ্যের মধ্যে রয়েছে অন্নপূর্ণা 1, 2, 3, 4, ধৌলগিরি, মাচাপুচারে, মানাসুল, গঙ্গাপূর্ণ, তিলোচি, পিসাং পিক। অন্নপূর্ণা রেঞ্জ থেকে 6000-8000 মিটার উচ্চতায় আরও অনেক শৃঙ্গ দেখা যায়। অন্নপূর্ণা সার্কিট বিশ্বের সেরা দূরত্বের ট্রেক হিসাবে ধরা হয়, কারণ এটি তার পূর্ণরূপ থোরংলা পাস 5416 মিটার পর্যন্ত। জলবায়ু অঞ্চলের বিস্তীর্ণ বৈচিত্র্যকে একত্রিত করেছে নিম্ন পাদদেশে হিন্দু গ্রাম মানাং উপত্যকা থেকে মুস্তাংয়ের তিব্বতী সংস্কৃতি মুক্তিনাথ পর্যন্ত। কিরকম রান্না বান্নাটা বলবো, কষ্ট করে বানানো তার কিছু না। এইটা বলো, সে তো পরে বেশি ভালো করে বলো। রাতে ডিনার হচ্ছে কি রুটি আর আলুর দম, কাজু বাটা, দই, দারুণ হয়েছে। দেখো মাখন লাগানো যদি কাউকে শিখতে হয় হীরক দাদা চলে আসবে। আঁকা প্লেটটা নিয়ে আসবে। হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্টের কমপ্লিট প্লেট। কেমন হয়েছে? দারুণ হয়েছে। ভাঙাগুলো কালো ভাজা না, ভাঙাগুলো পাবে না। তুমি ছোটটা তো ভালো বলতে হয় রে ভাই, আমি তো সেটাই ইয়ে করছি। মিত্রপক্ষ খাওয়ার ব্যাপার সব শত্রুপক্ষ। বাবা ভাই ভেঙে গেলে থাকবে কিন্তু। না না না, কেন ভেঙে গেলে বড় ভেঙে গেলে আমার মাল। তো আমরা রক্সোল থেকেই গাড়ি ঠিক করেছি আজকে পোখরা যাওয়ার জন্য। এই যে আমাদের গাড়ি, লাগেজ লোড হচ্ছে। ওয়াও, তো স্যাক তোলা হয়ে গেছে, এখন উপরে কভার দেওয়া হচ্ছে যাতে বৃষ্টির হাত থেকে স্যাকগুলোকে রক্ষা করা যায়। রাস্তায় প্রচণ্ড শিলাবৃষ্টি, ঝড় সব কিছু পেয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন এক জায়গায় এসেছি একটু ব্ল্যাক টি খাওয়ার জন্য। তো ব্ল্যাক টিটা খেয়ে আমরা আবার এখান থেকে পোখরা রওনা দেবো। এখান থেকে পোখরা 140 কিলোমিটার। রাস্তার অবস্থা আগে খুব একটা ভালো না, 4 লেনে কাজ চলছে, ওই জন্যে মাঝে মাঝে ডাইভারশন এবং ধুলো বালি সব কিছুই আছে। হোটেলে গিয়ে আপনার সাথে দেখা করছি। 2:44 আমরা হোটেলে এন্ড করলাম। পোখরা শহরে ঢোকার 60-70 কিলোমিটার আগে 4 লেন রাস্তা হওয়ায় রাস্তার হাল প্রচণ্ড খারাপ, তার মধ্যে বৃষ্টি, রাস্তার বিভিন্ন রকম সমস্যা এবং গাড়ি পাল্টি হয়ে যাওয়ার আমাদের আসতে এত লেট হলো। তো সকালবেলা আপনাদেরকে হোটেলটা ঘুরে দেখালাম,
খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিচে রেস্টুরেন্ট আছে। এটা লেক ভিউ, লেক সাইডের 16 নম্বর গলিতে। এর হচ্ছে এক একটা রুমের চার্জ পার ডে 900 টাকা ইন্ডিয়া। একটা রুমে আপনারা 3 জন থাকতে পারবেন, রুমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন। এবার হচ্ছে আমাদের কাজ ফ্রেশ হওয়া এবং তারপর ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্ট করে আজকে আমরা যাব পারমিশনের জন্য, এটা আমাদের সবচেয়ে বড় কাজ। আজকে ব্রেকফাস্টের আলু বড়া দই 200 টাকা। অসাধারণ আলু পরোটা, তেলটা কম দিয়েছে। পিওর দহি, চাটনি। एक्सपीडिशन 30 जो है वो बीच का पार्ट बहुत सेंसिटिव है। सेंसिटिव मतलब वो थोड़ा रफल जोन আছে ঠিক আছে। लेंस लाइट में क्रॉस, हाँ, वो ठीक है, कोई बात लेंस नहीं। लाइट में क्रॉस करना पड़ती है, सुना होगा। और कितने इधर 12 ये बस नंबर क्या है? ও পরে नहीं लिखा, मैं लिखता हूँ। নামটা मैं लिखता हूँ লিখে বাকি ও লিখে इधर है। আমরা পোখরায় পরবর্তী যে আমাদের রুটে যাব তার জন্য পারমিশন আমরা পেয়ে গেছি। পার হেড খরচা হয়েছে নেপালি টাকায় 2400 টাকা। আমরা কোনো এজেন্সির মাধ্যমে করেছি বলে আমাদের 2400 টাকা গেছে। যদি আমরা ডাইরেক্ট অফিসে করতাম তাহলে 200 টাকা করে কম হতো। আর ডকুমেন্ট লেগেছে ভোটার কার্ডের জেরক্স এবং অরিজিনাল 4 কপি ফটো। এবার সঙ্গে কোনো মেডিকেল ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সের কাগজের যে নাম্বারটা সেটা দরকার হয়েছে। সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে নতুন করে মেডিকেল ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স এটাকে করতে হবে। বোর্ডিং চার্ট, অসম্ভব সুন্দর লেক। লেকের ভেতরে বিভিন্ন রকম রাইড আছে। লেক সাইডে এরকম দোকান, ভালো খাবার যা যা দরকার সবই পাবে। ফল, তন্দুরি চিকেন, ফিশ, সুরাপ্রেমীদের জন্য সব তাও ব্যবস্থা আছে। সবে সন্ধে হয়েছে, এর মধ্যে সব লাইট জ্বেলে উঠেছে সব জায়গায়। আনন্দ উৎসব শুরু। লেকের মাঝখানে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা মন্দির। পুণ্যার্থীরা এখান থেকে বোটে করে গিয়ে ওখানে গিয়ে পুজো দেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা পোখরা ছেড়ে বেশি শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে বেশি শহর বাস ছাড়ে সকাল 6:30টায়। এটা একটাই বাস ছাড়ে, এটা সম্পূর্ণ করা হয়েছে ট্যুরিস্টের জন্য। আর একটা বাস স্ট্যান্ড আছে সেটা লোকাল, সেটা বেশি শহর যায় লোকালদের জন্য এবং ঘুরে ঘুরে যায়। আজকে কত তারিখ? ভালো। হ্যালো, হাই হাই, গুড মর্নিং। চাবি নিয়ে নাও, কেউ লাগবে। 180 টাকা নেপালি। सानम सानो गाईको बाछो बिराइमा राम राम छोडेर जाँदैछ।
অবশেষে আমরা পৌঁছে গেছি বেচি শহর। বেশি শহর থেকে ছামে যাব, তার জন্য এই বোলেরো 4x4-এ আমাদের যেতে হবে। গাড়ি সব মাল লোড হচ্ছে। বেশি শহর থেকে আমরা ছামের উদ্দেশ্যে রওনা দিলাম। দূরত্ব 67 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টা। এই সোজা পথটা ধরে আমরা যাব ছামে। রাস্তার হাল খুব খারাপ, রাস্তা বলে কিছুই নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ব্রিজটা পার করে আপনাদের পারমিশন দেখাতে হবে, তারপর আপনারা সোজা চলে আসবেন এবং দ্বিতীয় কোনো রাস্তা নেই, একটাই রাস্তা। সুন্দর সুন্দর হোমস্টে এবং রেস্টুরেন্ট এই রাস্তায় দারুণ। এখানে 2-1 দিন এমনিতে কাটানো হয়েছে। ছামের পথে রাস্তায় এরকম একটা লোকেশনে আমরা লাঞ্চ করব। আজকে আমাদের লাঞ্চের সাথে এই চামচি ওয়াটারফলস বা বুন ওয়াটারফলস দেখাটা সম্পূর্ণ ফ্রি। এটা হচ্ছে সম্পূর্ণ রকফল জোন এলাকা। যখন তখন বড় বড় পাথর ওপর থেকে গড়িয়ে আসতে পারে। আমরা খুব ভয় বিধ্বস্ত হয়েছিলাম যে এই জায়গাটা পাস করা কী করে আমরা পাস করব, কিন্তু আমাদের সুদক্ষ যে ড্রাইভার ছিল খুব সুন্দরভাবে গাড়িটাকে সে উপরে উঠিয়ে নিয়ে চলে গেল। এটা হচ্ছে চেকপোস্ট, এখানে আমাদের পারমিশনগুলো দেখাতে হবে। এখানে সুন্দর সুন্দর সব রুম আছে, ফুলের বাগান দিয়ে সাজানো। এখানে 1-2 দিন এমনিতে কাটানো যাবে। এখন ঘড়িতে বাজে 7:23, ছামে পৌঁছে গেছি। এখন আমরা ডিনার করতে যাবো। এসে গেছি খেতে। ছামেতে আজকে আমাদের রাতের খাবার। গুড মর্নিং। কালকে আমরা ছামে এসেছি, রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় আমরা প্রায় 7:30 পরে ঢুকেছি ছামে। এই হোমস্টেতে আমরা আছি, এই হচ্ছে আমাদের রুম। আমরা এই হোমস্টেতে 3 জন ছিলাম একটা রুমে। সামনে রাস্তা, এই যে ছামে গ্রাম। এটা হচ্ছে গ্রামটা যারা টেকি লুট করতে আসে তারা এই গ্রামে একটা নাইট স্টে করে, সেই জন্য এই গ্রামে এখন হোমস্টে তৈরি হয়েছে, অনেকখানি হোমস্টে আছে। ঘড়িতে এখন 7:17 বাজে, ব্রেকফাস্টের টাইম। সব ব্রেকফাস্ট টেবিলে বসে গেছে। রুটি সবজি। এই হোমস্টেতে আপনার ডিনার এবং লাঞ্চ পড়বে 450 টাকা আর ব্রেকফাস্ট 350 টাকা, কিন্তু আপনাকে রুম রেট 200 টাকা। সব কিছুই নেপালি। আমরা সব রেডি। ছামে থেকে আজকে যাব আমরা পিসাং। ছামেকে বাই বাই করে তো আমরা ট্রেক শুরু করেছি। রাস্তায় অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই ছামে গ্রাম। ওয়েলকাম টু পিসাং। এখানে 2-1 দিন এমনিতে কাটানো হয়েছে। আমরা ট্রেকটাকে দারুণ এনজয় করছি। এই জন্য তো কলকাতা থেকে এত দূর আসা।
দূরে ঝর্ণা, সারি সারি গাছ, উঁচু উঁচু মাউন্টেন, খরস্রোতা নদী। ওফ, জীবনে ভোলার মতন না। গ্রামবাসীদের পশুপালন হলো তাদের হচ্ছে প্রধান জীবিকা। আমাদের এখানে কিছুক্ষণ বিশ্রাম, তারপর আবার ট্রেক চালু। পথে যেতে যেতে এরকম সুন্দর সুন্দর হোমস্টেগুলো এবং খাবার ব্যবস্থা, রেস্টুরেন্ট আপনারা পাবেন। দেখুন কিভাবে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। যত এগিয়ে যাচ্ছি ততই যেন দৃশ্য দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছি। ঝামে থেকে আমরা এখনো পর্যন্ত সেই একটা পথ ধরে কিন্তু আসছি। পথ হারানো কোনো ভয় নেই, কেন পথ একটাই। এবার আমরা বাঁদিক ব্রিজের ওপর দিয়ে যাব। সোজা যাওয়া যায়, ওটা একটু ঘুরপথ হয়, এটা একটু শর্টকাট, এই জন্য আমরা এই রুটটা বেছে নিলাম। সুন্দর দৃশ্য ব্রিজের ওপর থেকে দেখতে দেখতে আমাদের পথ চলে। পথের মাঝখানে একটা ছোট্ট রেস্ট হাউস, সুন্দর একটা জায়গা। কেউ যদি সার্ভাইভাল কিছু করতে চায় এখানে থেকে যেতে পারে। কাঠ জোগাড় করে এখানে রান্না বান্না করে দিব্যি এখানে বিভোগ করা যাবে, কোনো অসুবিধা নেই। টেন্ট না থাকলেও খুব একটা অসুবিধা হবে না, স্লিপিং ব্যাগ ম্যাট্রেস থাকলেই হবে। চলেছি ঘন জঙ্গলের ভেতর থেকে, দারুণ অনুভূতি। এখানকার গ্রাম্য সভ্যতার এটা কোনো ধর্মীয় স্থান। এই যে পাথরগুলো বসানো আছে, এর কোনো না কিছু মানে আছে। এগুলোতে টেকে আসলে দেখতে পাওয়া যায়। এখন আপার পিসাং, এখান থেকে ঘন্টা 2 লাগবে। বেশি শহর থেকে লোয়ার পিসাংয়ে যাতায়াত করার জন্য রিজার্ভ গাড়ি পাওয়া যায়, কিন্তু আপার পিসাংয়ে যাওয়ার জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই, আপনাকে সম্পূর্ণ ট্রেক করেই যেতে হবে। সুন্দর সুন্দর ভিউ দেখার জন্যে কলকাতা থেকে এত দূরে ছুটে আসা। সত্যি ট্রেকটা দারুণ এনজয় করছি। খরস্রোতা নদী, কাঠের ব্রিজ, তার উপর দিয়ে পথ চালা, সামনে সবুজ পাহাড়, উপরে নীল আকাশ, মেঘের ঘন মেঘের খেলা, দারুণ একটা ব্যাপার। যে গ্রামটি দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা আসছে কি না, ওটাই হলো লোয়ার পিসাং। এটা মানাঙের মধ্যেই পড়ে। এখন পৌঁছে গেছি আমরা। এই হচ্ছে আমাদের রুম। একটা রুমে 2 জন করে, সঙ্গে অ্যাটাচ বাথরুম। ভাত, ডাল, সবজি, আচার এবং পাঁপড়, এবং সকালবেলা ব্রেকফাস্ট ছিল রুটি, সবজি এবং 2 বার চা নিয়ে এক একজন 1200 টাকা নেপালি রুপিতে। আমাদের যাত্রা শুরু করার মুখেই এরকম একটা সমস্যা। কীভাবে ঘরগুলো বানিয়েছিল দেখুন। এইভাবে পাথর উপর পাথর বসিয়ে তারপর কাঠের চিড়ে ভাজা আর একটু আড্ডা। গ্রামে একটা ছোট্ট দোকানের চায়ের অর্ডার দিলাম, প্রতি কাপ 80 টাকা নেপালি টাকা। সেটা দুর্বল দুর্বল পরে করেছি। এখানে আমাদের পারমিটটা দেখাতে হলো। এটা হচ্ছে হান্ডো এয়ারপোর্ট। এটা
বারকা ভিলেজ। এখান থেকে বাঘা ভিলেজ 1 কিলোমিটার এবং মানাং 3 কিলোমিটার। এখানে সুন্দর সুন্দর হোমস্টে আছে যেখানে আপনারা থাকা খাওয়া সব কিছু পাবেন। এখান থেকে ডান দিকে একটা রাস্তা গেছে, সেটা গেছে কেচুতাল, যা আইস লেক নামে পরিচিত। আপনাকে 4 ঘন্টা ট্রেক করে যেতে হবে। বাগা ভিলেজ আজকে নাইট স্টে এখানে হবে। হোটেল নিউ ইয়র্ক, এটা হচ্ছে বাগা ভিলেজে। মানাং থেকে 2 কিলোমিটার আগে বাগা ভিলেজে আজকে আমরা নাইট স্টে করব। এই রুম এখানে শেয়ারিং 2 জন করে। সবজিটা মর্নিং, আজকে আমরা বাগা ভিলেজ থেকে ট্রেক শুরু করতে যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট, ফ্রাইড রাইস এবং রুটি সবজি। বেশি শহর থেকে মানাং যে রাস্তাটা আছে তার উপর থেকে আমরা ট্রেক করে চলেছি। আশেপাশে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের পথ চলা। ডান দিকের রাস্তাটা গেছে মানাং এবং বাঁ দিকের রাস্তাটা গেছে খাংসার। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে চলতে শুরু করলাম। মারসেঙ্গি নদীর ধার ধরেই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। ডান দিকে মানাং গ্রাম। ট্রাভেলার এবং টেকাররা শারীরিক আবহাওয়া পরিবর্তন করার জন্য তারা এই পাহাড়ের মাথায় ওঠেন, কিছুক্ষণ থেকে আবার নেমে আসেন। এই ব্রিজ দিয়ে গিয়ে ওই যে রাস্তা ডান দিকে, ওইভাবে আমাদের যেতে হবে। ওয়েলকাম টু খাংসার। আমরা খাংসার ভিলেজে প্রবেশ করতে চলেছি। স্নোফল হচ্ছে। এই বৃষ্টির মধ্যে এরকম একটা আস্তানা আমরা পেয়েছি। গুমফারি একটা রেস্টুরেন্ট। লামারা এখন নেই, এর জন্য আমরা এই জায়গাটা পেয়েছি বৃষ্টির মধ্যে আশ্রয় হিসেবে। দুপুরের লাঞ্চ আমাদের চা খেয়ে একটু গরম হওয়ার চেষ্টা করছি। কফি ওয়াশ, মানে যা চাইছি তার থেকে বেশি। এখানে খাওয়া হচ্ছে ম্যাগি, বাইরে হচ্ছে স্নোবল। দেখলাম আমি এভাবে নিয়েছি, গ্রিপ করে ওই যে ওপরটায় ওটা হচ্ছে শ্রীখারকা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি গুরুর সাথে ট্রেক করছি। দারুণ দারুণ, মাঝে মাঝে স্নোফলস হচ্ছে। আর এইটুখানি উঠবে আমাদের এই সামনে দেখা যাচ্ছে, ওটা আমাদের হোমস্টে। এই হচ্ছে আমাদের রুম। দুজনের জন্য। ডিনার সেরে বিশ্রামে চলে গেছিলাম। ক্যামেরার চার্জ ছিল না, মোবাইল থেকে শ্যুটটা করেছি। এখানে মোবাইল পরিষেবা সম্পূর্ণ বন্ধ। হোটেলের ফ্রি ওয়াইফাইয়ে আমরা ব্যবহার করেছি। পরের দিন সকালবেলা আবার ক্যামেরা শ্যুট করি। এখন 8:50। আমরা শ্রীখারকা থেকে যাচ্ছি তিলুচে বেস ক্যাম্প। এই শ্রীখারকা টেকাররা এবং পর্যটকরা যারা আসে এখানে ওয়ান নাইট স্টে করে, শরীরের আবহাওয়া পরিবর্তন করে তারপর পরের দিন তারা নেক্সট জার্নি শুরু করে। তো আমরাও শ্রীখারকায় ওয়ান নাইট স্টে করে আজকে যাব তিলুচে বেস ক্যাম্প। কালকে যখন বৃষ্টি হচ্ছিল এবং স্নোফল হচ্ছিল, নিচে ওইখানে আমরা স্টে করেছিলাম। অন্নপূর্ণা সার্কিট টেক এই রোডটা গেছে
তিলেচি লেক বেস ক্যাম্প। সিঁড়িঘারকা থেকে আমরা 4 ঘন্টা ট্রেক করে চলে আসলাম তিলেচি লেক বেস ক্যাম্পে। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তিলেচি লেক বেস ক্যাম্প। ডিনার এবং ব্রেকফাস্ট তাতে আমাদের পড়ছে 1200 টাকা নেপালি। এই হচ্ছে আমাদের রুম। আজকে এখানে নাইট স্টে, একটা রুমে আমরা 3 জন শেয়ার করে থাকবো এখানে। তিলেচি লেক বেস ক্যাম্পে আসার পর আবহাওয়া প্রচুর খারাপ হয়ে যায়, ফ্লে করতে শুরু করে। অভিজ্ঞ পর্বতারোহীরা আবহাওয়ার অবস্থা দেখে বলেন কালকে আবহাওয়া ঠিক হবে বলে মনে হয় না, তিলেচি লেক ট্রেক হয়তো হবে না। মহাদেব সঙ্গে আছে। কালকে দুপুরের পর থেকে যেভাবে স্নোফল হচ্ছিল তাতে মনে হয়েছিল যে তিলেচি লেক ট্রেক হবে না। তিলেচি লেক বেস ক্যাম্প। আজকে সকালবেলা সম্পূর্ণ আকাশ পরিষ্কার, সূর্য উঠেছে। তিলেচি লেক বেস ক্যাম্প থেকে তিলেচি লেকের উচ্চতা 3000 ফুট। বড় মর্নিংয়ে 5:30টায় ট্রেক শুরু করেছি। কালকে সারা রাত ফ্লেক পড়েছে। ফ্লেকগুলো ঘাসের উপরে আছে, এখনও দেখতে পাচ্ছেন। ওয়েদারটা এখন মোটামুটি ভালো লাগছে। অল গুড। ওকে স্যার। এখন সকাল 6টা বাজে। সূর্যের আলো সবেমাত্র পাহাড়ের উপর পড়েছে। এই দৃশ্য অসাধারণ, জীবনে না ভোলার মতন দিনগুলির মধ্যে একটা দিন আমি উপভোগ করছি। সুন্দর এই দৃশ্য, অসম্ভব সুন্দর। তিলেচি লেক বেস ক্যাম্প থেকে তিলেচি লেকের দূরত্ব 5 কিলোমিটার। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। বেস্ট টাইম মার্চ থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। চারিদিকে সৌন্দর্য অসাধারণ। যাক, এই সৌন্দর্য দেখার জন্যই কলকাতা থেকে এত দূরে ছুটে আসা। আর ট্রেকটাকে আমরা খুব এনজয় করছি, এত সুন্দর ওয়েদার। আমরা তিলেচি লেকের খুব কাছাকাছি চলে এসেছি। সামনে পুরো রাস্তাটা বরফ, আর পিকগুলো দেখো, চারিদিকে শুধু সাদা বরফে মোড়া পাহাড়, ঘাসের উপরে বরফ পড়ে সুন্দর একটা দৃশ্য। মানে স্বপ্নের মধ্যে আমরা সময়টা কাটাচ্ছি। এই সোজা হচ্ছে তিলেচি লেক। এটা হলো তিলেচি লেক, নেপালে অবস্থিত। আমরা ঝামে থেকে ট্রেক শুরু করি, ঝামে থেকে আসি আপার পিসাং, ওখান থেকে বাগা ভিলেজ, ওখান থেকে সিঁড়িঘারকা, সিঁড়িঘারকাতে তিলেচি লেক বেস ক্যাম্প, বেস ক্যাম্প থেকে আজকে আসি তিলেচি লেক। ফ্রোজেন লেক, দুর্ধর্ষ লেক, মানে দারুণ ভিউ। আবহাওয়া খারাপ হয়ে আসছিল, যে কোনো সময় স্নোফলস শুরু হতে পারে। খুব দ্রুত তিলেচি লেক থেকে বেস ক্যাম্পের দিকে নেমে আসছিলাম।
গুড মর্নিং। গতকাল আমরা তিরুচিলেক ঘুরে এসেছি। আজকে আমরা এই তিরুচিলেক বেস ক্যাম্প থেকে যাব শ্রীখারকা। আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্টে আছে ফ্রাইড রাইস। এখানে একজনের থাকা খাওয়া 1200 টাকা নেপালি রুপিতে। এইভাবেই খাংসার থেকে সমস্ত মাল তিরুচি বেস ক্যাম্পে এইভাবে যায়। खंगसर से शुरू कर बेस कैंप में जाएंगे। तो इसको यहाँ तक लाने के लिए तुमको कितना मिलेगा? 12-14 से मिलेगा। নিচে খাংসার থেকে উপরে তিরুচিলেক বেস ক্যাম্পে বিভিন্ন জিনিসপত্র এইভাবে আনা নেওয়া করা হয়। এইটাই তাদের জীবিকা। এই জায়গাটা রকফল জোন, যে কোনো সময় উপর থেকে পাথর গড়িয়ে আসতে পারে। আমরা একে অপরকে লক্ষ্য করে ট্রেকটা খুব সাবধানে করছিলাম। সারিবদ্ধভাবে সোনকুমার মাউন্টেন, সুন্দর ওয়েদার, এই দেখতে দেখতে আমাদের পথ চলা। দারুণ এনজয় করছিলাম ট্রিপটায়। ওই যে সামনে যেটা ঘর দেখা যাচ্ছে হচ্ছে শ্রীখারকা। এখান থেকে আরও মিনিট 20 লাগবে। कहाँ तक जाओगे? तिलिचो लेक। তিলিচো লেক ক্যাম্প, বেস ক্যাম্প। या अच्छा अच्छा। আমরা শ্রীখারকা চলে এসেছি আজকে এই কটেজে। আজকে নাইট স্টে, জনপ্রতি 1200 টাকা নেপালি, থাকা এবং খাওয়া। আমরা ডিনার সেরে বিশ্রামে চলে যাই পরের দিন সকালবেলা। এবার আমরা আমাদের একটা ফেজ শেষ, এবার আমরা দ্বিতীয় ফেজের জন্য রেডি হচ্ছি, যাব থরুংলা ক্রস করার। তো আজকে প্রথম হল্ট হবে আমাদের ইয়াকখারকায়, তারপরে আমরা থরুং হাই ক্যাম্প, তারপরে চলে যাব আমরা ভোর 4টায় বেরিয়ে থরুংলা ক্রস করে মুক্তিনাথ, আমাদের ফাইনাল টার্গেট। আমরা শ্রীখারকা থেকে এখন ট্রেক শুরু করেছি। আমাদের রাস্তা হচ্ছে ওই যে নিচে যে রাস্তা যাচ্ছে, ঘোড়াগুলো যাচ্ছে, ওখান থেকে যে উপরের রাস্তাটা গেছে সেটা গেছে ইয়াকখারকা। আমরা এই রাস্তাটাই ধরব। সুন্দর ভ্যালি, এদিক হলো ইয়াকখারকা আর এদিকটায় মানাং। অসম্ভব সুন্দর ভ্যালিটা। ডান দিকে যে পাহাড়ের গা দিয়ে যে দাগ মতন রাস্তাটা দেখা যাচ্ছে, সেটা এসে শ্রীখারকা দিয়ে ব্রিজ টপকে এসে এই রাস্তার সাথে মিশেছে। এই রাস্তা এসছে মানাং থেকে। মাঝখানে সুন্দর ভ্যালি আর সামনে অন্নপূর্ণা রেঞ্জ। তো আমরা ইয়াকখারকার খুব কাছাকাছি চলে এসেছি। প্রায় 5 ঘন্টা ট্রেক হয়ে গেল আমাদের। ইয়াকখারকা আজকে এখানে আমাদের নাইট স্টে। প্রচণ্ড হাওয়া। হোটেল হিমালয় ভিউ আজকে আমাদের এখানে নাইট স্টে হবে। হ্যাঁ, অনেকে 4টে 4:30 পেয়েছে মানে অনেক। হোটেল হিমালয় ভিউ, সুন্দর সুন্দর সব কটেজ। এটা ইয়াকখারকা থেকে একটু উপরের দিকে। नमस्ते नमस्ते। नमस्ते। थोरुंग फेरी। ল্যান্ডস্লাইড জোন, খুব সাবধান। আমাদের তো মাথার উপর দিয়ে 2টো পাথর চলে গেছে।
হাই ক্যাম্প ভিউ পয়েন্ট থরম ফেদি 4900 মিটার নেপাল। গুড মর্নিং। আজকের ট্রেকটা সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। আজকে আমরা থোরংলা হাই ক্যাম্প থেকে ভোর 4টের সময় ট্রেক শুরু করেছি। এখন দিনে আলো ফুটেছে। আজকে আমরা পাস ক্রস করব, জানি না আগে সামনে আর কি আছে। মাঝে মাঝে ব্ল্যাক আইসও আছে, একবার পড়েছি আমি। খুব সাবধানে এগোতে হচ্ছে। এই যে রাস্তা, খুব সাবধানে আমাদের যেতে হচ্ছে, কারণ স্লিপ খেলেই মহাবিপদ। এইরকম জায়গা থেকে সানরাইজ দেখবো জীবনে কোনোদিন ভাবিনি। কি অদ্ভুত দৃশ্য না, ভোলার না, সারা লাইফ মনে থাকবে এই দৃশ্যটা। ওই রাস্তা দিয়ে আমাদের আসতে হয়েছে, এসে এই ঘুরে এই রাস্তা ঘুরে সমুদ্রপৃষ্ঠ থেকে 17,769 ফিট উচ্চতা সহ একটি পর্বত গিরিপথ, পাশে একটি টেইলে অবস্থিত, যা পূর্বে মানাং জেলার মানাং গ্রাম মুক্তিনাথ মন্দির এবং তার নিকটবর্তী রানী পিওয়ার গ্রামের সাথে সংযুক্ত করেছে পশ্চিমে মুস্তং জেলায়। এখনো 1 ঘন্টা মতন ট্রেক করে তারপর আমরা সামিটে পৌঁছাবো। আমরা সেই ভোরবেলার থেকে চলেছি থোরংলা পাস ক্রস করার জন্য। ওয়েদার খুব দারুণ ওয়েদার এবং আশেপাশে ভিউ অসাধারণ। ওই হচ্ছে আমাদের রাস্তা। থোরংলা পাস ক্রস করতে চলেছি আমরা। থোরংলা পাস হলো অন্নপূর্ণা সার্কিটের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু। অন্নপূর্ণা পর্বতমালার চারপাশে 300 কিলোমিটার পথ টেকাটা ছাড়াও 5টি স্থানীয় ব্যবসায়ীরা নিয়মিত ব্যবহার করেন। এই রাস্তা, এই রাস্তা দিয়ে আসলাম আমরা। এই যে রাস্তা, এখান থেকে সোজা এই রাস্তা গেছে একদম ওই ওপরে থোরংলা পাশে। তো এখনো মিনিট 15 লাগবে। একটু বিশ্রাম, একটু খাবার খেয়ে, একটু জল খেয়ে আবার যাব। থোরংলা পাস পৌঁছে যাবো। এরপর ওখানে একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা মুক্তিনাথের দিকে এগিয়ে যাব। আমি এবং আমাদের টিম থোরংলা পাসে পৌঁছে গেছি। আমরা ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়ে থোরংলা পাসে আমরা সেলিব্রেট করছি। হ্যাঁ, আমাদের টার্গেট যা ছিল, টার্গেটটাকে আমরা ফুলফিল করতে পেরেছি। এটা আমাদের প্রচণ্ড আমাদের আনন্দ এবং আমরা গর্বিত যে প্রতিটা টিমের প্রতিটা সদস্য অ্যাক্টিভভাবে তারা যেখানে এসছে। আর ওয়েদার ছিল প্রচণ্ড, খুব সুন্দর ওয়েদার, পরিষ্কার নীলাকাশ। থোরংলা পাস আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ করতে পেরেছি। এখানে আসতে গেলে মানাং থেকে
ইয়াকখারকা থেকে থরং হাই ক্যাম্প, তারপরে থরংলা পাস ক্রস। তো অবশেষে থরংলা পাস আমরা ছুতে পেরেছি। সকালবেলা আমরা ভোর 4টার সময় বেরিয়েছিলাম, এখন থরংলা পাসে এসে পৌঁছেছি। এই থরংলা পাস ক্রস করে এবার চলে যাব এখান থেকে সোজা হচ্ছে মুক্তিনাথ মন্দিরে। এই থরংলা পাসে আসতে গেলে আপনাকে মানাং আসতে হবে, মানাং থেকে ইয়াকখার থেকে থরং হাই ক্যাম্প, তারপর থরংলা পাস করে আপনি যেতে পারেন মুক্তিনাথ মন্দির। এই ভিউ অসাধারণ ভিউ। থরংলা পাস ক্রস করে আমরা এবার নিচের দিকে নামছি। নিচে হচ্ছে মুক্তিনাথ। আজকে আমাদের টার্গেট মুক্তিনাথে যাওয়া। প্রচুর বড় রাস্তায়, খুব সাবধানে কেয়ারফুলি আমাদের ট্রেকটা করতে হবে। ওই উপর থেকে থরংলা পাস, ওই যে ওপরে, ওইখান থেকে নেমে আসলাম এখানে। সব কিছুই বরফে ভর্তি ঢাকা রাস্তা। এবারে এই সোজা আমাদের নামতে হবে। নামার সময় একটু প্রচণ্ড চড়াই, আশা করছি এখান থেকে নামতে 3 ঘন্টা হয়ে যাবে। বিশ্রাম নিয়ে একটু জল খেয়ে আমরা আবার ট্রেকটা শুরু করছি। ওখানে এখনও আসছে সব ওপর থেকে নামছে, তারাও ওখানে একটু বিশ্রাম নেবে। আমরা দেখি আগে কোথাও হোটেল বা ধাবা পাই কিনা, সেখানে গিয়ে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা বা কিছু যদি হয়। দূরে দেখতে পাচ্ছি কিছু বাড়ি, ওই জায়গাটার নাম রানী পাউয়া। ওখানে কিছু লজও আছে, উচ্চতা 12,040 ফুট। ঋতুতে খোলে মার্চ থেকে এপ্রিল, অক্টোবর, নভেম্বর মাসে। ওখানে একটু রেস্ট নিয়ে আবার শুরু করেছি। এখান থেকে এখনো মুক্তিনাথ 1.5 ঘন্টা মতন লাগবে। ওই ওপরটায় আমরা রেস্ট করেছিলাম, তারপর থেকে ওখান থেকে ট্রেক করে আমরা মুক্তিনাথের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি মুক্তিনাথ। লোয়ার মাস্তাং, এই হচ্ছে লোয়ার মাস্তাংয়ের শহরটা। মুক্তিনাথ হলো একটি বিষ্ণু মন্দির, যা হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছেই পবিত্র। এটি নেপালের মুস্তাংয়ে থরংলা পর্বতের পাশের পাদদেশে মুক্তিনাথ উপত্যকা অবস্থিত। এটা মুক্তিনাথ বাস স্ট্যান্ড। কাঠমান্ডু, পোখরা থেকে এখানে বাস আছে, ছোটো গাড়িও আপনারা পেয়ে যাবেন। আমরা মুক্তিনাথ থেকে গাড়িতে করে চলে আসি পোখরা। তার পরের দিন পোখরা থেকে আসি রাক্সালে। রাক্সাল থেকে ট্রেনে করে আমরা আসি হাওড়া। টোটাল ট্যুরটায় জনপ্রতি খরচ হয়েছে 25,370 টাকা, ট্রেনের টিকিট বাদে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রাখি। আবার দেখা হচ্ছে অন্য কোথাও অন্যখানে একটা নতুন ব্লগে।